হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইজি উইথ এমজি। আর আমি তোমাদের মণিদীপাদি। আমরা ক্লাস 10-এর ইংলিশ টেক্সট বুক ব্লিস পড়া শুরু করেছি। আমাদের প্রথম দুটো লেসন হয়ে গেছে। আজকে আমরা করব থার্ড লেসন, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। কার লেখা? নয়নতারা সেহগাল। পাসিং অ্যাওয়ে অফ বাপু অর্থাৎ পাসিং অ্যাওয়ে মানে হচ্ছে প্রয়াণ বা চিরতরে চলে যাওয়া। আর বাপু বলতে আমরা একজনকেই চিনি, যিনি হচ্ছেন আমাদের ফাদার অফ দ্য নেশন বা আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী, বা যার পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। তিনি যখন প্রয়াত হলেন, বা বলা ভালো তিনি যখন নিহত হলেন, সেই দিন লেখিকার ওপর কেমনভাবে সেই প্রভাব বিস্তার করেছিল এবং সমগ্র ভারতবর্ষের মানুষের ওপর সেই ঘটনা কেমন প্রভাব বিস্তার করেছিল, সেইটা নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নয়নতারা সেহগাল। নয়নতারা সেহগাল তিনি ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তার ভাইঝি, অর্থাৎ জওহরলাল নেহেরু ছিলেন নয়নতারা সেহগালের কাকা, এবং ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি ছিলেন নয়নতারা সেহগালের খুড়তুতো দিদি। তাহলে এই রকম একটা পারিবারিক যার আবহ বা পারিবারিক ব্যাকগ্রাউন্ড যার আছে, সেখান থেকে উঠে এসে গান্ধীজির মৃত্যু নিয়ে তিনি যে একটা তার অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন, সেটা সত্যি একটা মনে রাখার মতো বা ভীষণ একরকম একটা ঐতিহাসিক প্রেক্ষাপট তার আছে। তাহলে চলো আমরা পড়ে নিই দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এবং তারপর আমরা তার যত রকম অ্যাক্টিভিটিসগুলো বা এক্সারসাইজগুলো আছে সেইগুলোকে করব। প্রচুর গ্রামার আছে, সেই গ্রামারগুলো আমরা ভালো করে বুঝে করব। আর যে রাইটিং পোর্শন আছে সেই রাইটিং পোর্শনগুলোও করব। আগে সেগুলো করে নিই, তারপর আবার কথা হবে। চলো তাহলে আমরা শুরু করি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু বাই নয়নতারা সেহগাল। তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের লেসন 3, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। বাপু বলতে আমরা আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীকে বোঝাই, তাকে দেশের লোক ভালোবেসে বাপু বলে ডাকতো। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, পাসিং অ্যাওয়ে মানে চিরতরে চলে যাওয়া বা প্রয়াত হওয়া। কে লিখেছেন? নয়নতারা সেহগাল। তাহলে চলো আমরা টেক্সট এবং আমাদের লেখিকা সম্পর্কে কিছু কথা জেনে নিই। নয়নতারা সেহগাল 1927 অর্থাৎ 1927 খ্রিস্টাব্দে জন্মেছিলেন, এবং দেখো 1927-এর পর হাইফেন দিয়ে একটা ব্ল্যাঙ্ক রাখা হয়েছে, তার মানে তিনি এখনও আমাদের মধ্যেই আছেন। নয়নতারা সেহগাল ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ টু রিসিভ ওয়াইড রেকগনিশন। ভারতীয় যে সমস্ত লেখকরা ইংরেজিতে লিখতেন, তাদের মধ্যে মহিলা হিসেবে নয়নতারা সেহগাল বিপুল সমাদর লাভ করেছিলেন বা ওয়াইড রেকগনিশন লাভ করেছিলেন। হার ফিকশন ডিলস উইথ ইন্ডিয়াজ রেসপন্স টু দ্য ক্রাইসিস ব্রট অ্যাবাউট বাই পলিটিক্যাল চেঞ্জেস। তার গল্পগুলো ডিল করে বা তৈরি হয় কিসের ওপর ভিত্তি করে? বিভিন্ন রাজনৈতিক চেঞ্জ বা পরিবর্তনের প্রত্যুত্তরে বা রেসপন্সে আমাদের দেশে যে সমস্ত ক্রাইসিস বা বিপদের মুহূর্ত তৈরি হয়েছিল, সেই বিষয়ের উপর নির্ভর করে তিনি বিভিন্ন গল্প লিখেছেন। শি ওন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1986 ফর হার নভেল রিচ লাইক আস। তার উপন্যাস রিচ লাইক আসের জন্য তিনি 1986 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। দ্য টেক্সট অ্যান্ড এক্সট্রাক্ট ফ্রম নয়নতারা সেহগালস মেমোয়ার প্রিজন অ্যান্ড চকলেট কেক। তার এই যে টেক্সটটা, যেটা নয়নতারা সেহগালের একটা মেমোয়ার বা স্মৃতিকথা প্রিজন অ্যান্ড চকলেট কেক থেকে নেওয়া হয়েছে, রিকাউন্টস দ্য ইনসিডেন্টস ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি। এটা গান্ধীজির মৃত্যুর পর যে সমস্ত ঘটনা ঘটেছিল সেইগুলোকে লিপিবদ্ধ করে। ইট ভিভিডলি ডেসক্রাইবস নট অনলি দ্য অথার্স পার্সোনাল সেন্স অফ লস, ইট ভিভিডলি ডেসক্রাইবস মানে এটা স্পষ্টভাবে বর্ণনা করে শুধুমাত্র যে লেখিকার ব্যক্তিগত ক্ষতি সেটাকেই বর্ণনা করে না, তার সঙ্গে বাট অলসো দ্য কালেকটিভ গ্রিফ অফ দ্য এন্টায়ার নেশন, সমগ্র নেশন বা জাতির যে কালেকটিভ গ্রিফ বা সামগ্রিক যে শোক অ্যাট দ্য পাসিং অ্যাওয়ে অফ মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর প্রয়াণের ফলে সমগ্র জাতির যে সামগ্রিক শোকের পরিবেশ, সেটাকেই তিনি বর্ণনা করেছেন এই গল্পের মধ্যে। তাহলে চলো এরপরে আমরা শুরু করি ইউনিট 1। ইউনিট 1 পেজ নাম্বার 16 কি বলছে দেখি। আমরা গল্প শুরু করছি। I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. I was having tea at home, আমি বাড়িতে বসে চা খাচ্ছিলাম, on the evening of 30th January 1948, 1948 সালের 30শে জানুয়ারির সন্ধ্যায়। When I was called to Birla House, যখন আমাকে বিড়লা হাউসে ডাকা হয়েছিল, by an urgent telephone, একটা ভীষণ দরকারি টেলিফোন করে। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং। গান্ধীজিকে গুলি করা হয়েছিল একটা প্রেয়ার মিটিং বা প্রার্থনায় মিটিংয়ে যাওয়ার পথে। আই ওয়াজ নাম্ব উইথ শক,
আমি শক বা আঘাতে একেবারে নাম্ব বা অসাড় হয়ে গিয়েছিলাম অ্যাজ আই গট ইনটু দ্য কার, যখন আমি গাড়িতে উঠেছিলাম। অ্যাট দ্য বিড়লা হাউসে গান্ধীজিজ রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড দ্য বডি। গান্ধীজির যারা রিলেটিভ বা আত্মীয়রা ছিলেন এবং তার যে সমস্ত ফলোয়ার বা অনুগামীরা ছিলেন তারা গ্যাদার্ড বা তারা জড়ো হয়েছিলেন রাউন্ড হিজ বডি, তার বডি বা তার দেহকে ঘিরে। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম, সেই ঘরে নিস্তব্ধতা বা সাইলেন্স ছিল। অ্যাজ গান্ধীজি ব্রেথড হিজ লাস্ট, গান্ধীজি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেই ঘরে নিস্তব্ধতা বজায় ছিল। ওয়ার্ডস অফ বাপুজিজ ডেথ হ্যাড স্প্রেড থ্রু ডেলি লাইক আ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড। তাহলে বাপুজি অর্থাৎ মহাত্মা গান্ধীর মৃত্যুর যে খবর সেটা সারা দিল্লি জুড়ে স্প্রেড বা ছড়িয়ে পড়েছিল লাইক এ ফ্লেম, একটা আগুনের শিখার মতো ছড়িয়ে পড়েছিল, ফ্যান্ড বাই উইন্ড অর্থাৎ আগুনের শিখা যেমন বাতাস পেলে আরও ছড়িয়ে পড়ে সেই রকমই বাপুর মৃত্যু সংবাদটাও ছড়িয়ে পড়েছিল সারা দিল্লিতে। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, মানুষের মহিলাদের এবং পুরুষদের দুঃখী বিভিন্ন দল তারা বিড়লা হাউসের চারিপাশে জড়ো হচ্ছিলেন। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি আ ব্রাউন ব্লার অফ ফেসেস, প্রত্যেকটা জানলা থেকে একজন দেখতে পেত অনেক বাদামি মুখের সারি। দে ডিড নট মেক আ সাউন্ড, তারা কোনো শব্দ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, একটা অস্বাভাবিক নিস্তব্ধতা সেখানে ছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, যেন মনে হচ্ছিল সেই কয়েক মিনিট বা মুহূর্তের জন্য যেন সময় একেবারে স্টিল হয়ে গেছে বা সময় দাঁড়িয়ে আছে, সময় যেন চলছে না। নেক্সট পেজ নাম্বার 17। পিপল ওয়ার টু স্টান টু স্পিক ইন দ্য বিগনিংয়ে বা শুরুতে পিপল ওয়ার টু স্টান টু স্পিক অর্থাৎ মানুষ এতটাই হতভম্ব হয়ে গেছিল যে তারা কথা বলতে পারছিল না। লেটার দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি, ক্ল্যামার্ড মানে চিৎকার চেঁচামেচি করা, দাবি করা, তারা পাগলের মতো চেঁচামেচি করছিল। শাউটিং অ্যান্ড ক্রাইং, তারা চিৎকার করছিল এবং কাঁদছিল। দে জসেলড ওয়ান অ্যানাদার ইন আ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস, তারা একে অন্যকে জসেলড বা ঠেলাঠেলি করছিল ইন আ স্ট্যাম্পেড, তাড়াহুড়ো করে, টু ব্রেক ইনটু দ্য হাউস, সেই বাড়িতে ঢোকার জন্য। দে কামড আ লিটল ওয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট, তারা একটু শান্ত হয়েছিল যখন ঘোষণা করা হয়েছিল বা অ্যানাউন্স করা হয়েছিল যে দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর ফিউনারাল। ফিউনারাল মানে শেষকৃত্য বা অন্ত্যেষ্টি। তাদের যখন ঘোষণা করা হয়েছিল যে অন্ত্যেষ্টির আগে বা শেষকৃত্যের আগে তাদের গান্ধীজিকে দেখতে দেওয়া হবে, তখন তারা শান্ত হয়েছিল। When one is faced with the shock of a loved one's death, যখন একজন তার প্রিয় মানুষের মৃত্যুর আঘাত পায়, one whimpers, সে গুঙিয়ে গুঙিয়ে কাঁদে বা ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, এই যে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন, এবার আমার কি হবে। দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল, নিশ্চিতভাবে সেই সমস্ত মর্নিং পিপল বা শোকার্ত মানুষের মনে এই প্রশ্নটাই সবার আগে ছিল। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, তাদের দেখাচ্ছিল যেন তারা হারিয়ে যাওয়া শিশু। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং, এই যে আমরা এত হতভম্ব বা স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং, হতভম্ব এবং অবিশ্বাস্য অবস্থায় বসেছিলাম, এই প্রশ্নটাই আমাদের সবার মনে ছিল। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দ্যার বাপু ওয়াজ নো মোর, আমরা রেডিওয়ে বা ব্রডকাস্টে ঘোষণা শুনেছিলাম যে ভারতের মানুষকে বলা হচ্ছে তাদের বাপু আর নেই। এবার আমরা চলে যাব কম্প্রিহেনশন এক্সারসাইজে। দেখো ওয়ানে আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলো কমপ্লিট করার জন্য আমাদের সঠিক বিকল্প খুঁজে নিতে বলছে। এতে আছে গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু, গান্ধীজি কোথায় যাওয়ার পথে তাকে শট করা হয়েছিল বা গুলি করা হয়েছিল। ওয়ানে আছে দ্য বিড়লা হাউস, টুতে আছে দ্য অথার্স হাউস বা লেখিকার বাড়ি, থ্রিতে আছে আ প্রেয়ার মিটিং বা একটা প্রার্থনা সভা, আর ফোরে আছে আ ফ্যামিলি গ্যাদারিং অর্থাৎ একটা পরিবারের একত্রিত হওয়ার জায়গা। তাহলে আমরা জানি একটা প্রেয়ার মিটিং বা প্রার্থনা সভায় যাওয়ার পথে বাপুকে শট করা হয়েছিল বা গুলি করা হয়েছিল, সেই জন্য আমরা থ্রিতে আ প্রেয়ার মিটিংয়ের পাশে দাগ দিয়েছি। বিতে আছে দ্য অথার কেম টু নো অফ গান্ধীজিজ ডেথ বাই, অথার বা লেখিকা তিনি কেম টু নো অর্থাৎ জানতে পেরেছিলেন গান্ধীজিজ ডেথ বা গান্ধীজির মৃত্যুর কথা কিসের মাধ্যমে জানতে পেরেছিলেন। ওয়ানে আছে আ লেটার বা একটা চিঠি,
টুতে আছে আ টেলিফোন কল বা একটা টেলিফোনের মাধ্যমে তিনি জানতে পেরেছিলেন। থ্রিতে আছে আ টেলিগ্রাম অর্থাৎ টেলিগ্রামের মাধ্যমে। আর ফোরে আছে এ পাবলিক ব্রডকাস্ট অর্থাৎ জনসাধারণের জন্য ঘোষণার মাধ্যমে। তাহলে আমরা জানি তিনি বিড়লা হাউস থেকে একটা টেলিফোন কল পেয়েছিলেন এবং তার মাধ্যমেই তিনি গান্ধীজির মৃত্যু সম্পর্কে জানতে পারেন। তাই আমরা টুতে আর টেলিফোন কলের পাশে দাগ দিয়েছি। নেক্সট পেজ নাম্বার 18-এ সিতে আমরা পড়ছি when one is faced with the shock of a loved one's death, যখন একজন তার প্রিয় ভালোবাসার কোনো মানুষের মৃত্যুর মুখোমুখি হয় বা মৃত্যুর আঘাত পায়, ওয়ান সে কী করে? ওয়ানে আছে উইম্পার্স বা গুঙিয়ে কাঁদে অথবা ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। টুতে আছে লাভস বা হাসে। থ্রিতে আছে ক্ল্যাপস বা হাততালি দেয় এবং ফোরে আছে শাউটস বা চিৎকার করে। তাহলে আমরা জানি প্রিয় মানুষের মৃত্যুর আঘাত পেলে একজন মানুষ ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। ওয়ানে আমরা করব উইম্পার্স। এরপর আমরা করব এক্সারসাইজ 2। আগে আমরা ইনস্ট্রাকশন পড়ে নিই। ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের চার্ট বা তালিকাটা পূরণ করতে হবে। এতে আছে ডেট অন হুইচ গান্ধীজি ওয়াজ শট ডেড। গান্ধীজিকে যেদিনকে গুলি করে মারা হয়েছিল সেই দিনের তারিখ বা ডেট আমাদের লিখতে হবে। আমরা জানি ওই দিনকেই নয়নতারা সেহগাল তিনি বাড়িতে বসে চা খাচ্ছিলেন এবং বিড়লা হাউস থেকে তাকে ফোন করা হয়েছিল। সেই তারিখটা ছিল 30th জানুয়ারি 1948। তাহলে আমরা এতে যে ফাঁকা জায়গা আছে তালিকায় সেখানে আমরা লিখেছি 30th জানুয়ারি 1948। বিতে আছে প্লেস ওয়্যার গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট। গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন কোন জায়গায়? আমরা আনসারে লিখেছি বিড়লা হাউস। সিতে আছে ইনফরমেশন গিভেন বাই দ্য ব্রডকাস্ট। ব্রডকাস্ট বা রেডিওয় ঘোষণার মাধ্যমে কোন ইনফরমেশন বা তথ্য জানানো হয়েছিল? জানানো হয়েছিল বাপু ওয়াজ নো মোর। আমরা লিখেছি বাপু ওয়াজ নো মোর। এরপরে আমরা করব এক্সারসাইজ 3। এক্সারসাইজ 3-তে ইনস্ট্রাকশন কি আছে? স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। নিচের স্টেটমেন্টগুলো ট্রু না ফলস সেটা লিখতে হবে। আর কি করতে হবে? প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার। অর্থাৎ আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। এতে আছে দ্য অথর রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং। অথর বা লেখিকা তিনি সকালবেলায় আর্জেন্ট টেলিফোন কলটা পেয়েছিলেন। সকালবেলায় পেয়েছিলেন কি? আমরা জানি তিনি বিকেলে বসে চা খাচ্ছিলেন যখন তিনি এই ফোন কলটা পেয়েছিলেন। তাহলে আমরা ফলস লিখেছি। পাশে যে বক্স আছে সেখানে আমরা ফলসের এফ লিখেছি। এইবার আমরা যে সাপোর্টিং স্টেটমেন্টটা দেব সেটা কোথায় পাবো? আমরা ইউনিট 1-এ ফার্স্ট সেন্টেন্স। তাহলে আমরা চলে গেলাম ইউনিট 1-এ ফার্স্ট সেন্টেন্স, যেটা হচ্ছে পেজ নাম্বার 16। প্রথম সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. এই পুরো সেন্টেন্সটা আমাদের লিখতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে। তারপরে আমরা চলে যাচ্ছি বিতে। বিতে লেখা আছে পিপল অ্যাটেম্পটেড টু ব্রেক ইনটু দ্য বিড়লা হাউস। বিড়লা হাউসে জোর করে ঢোকার জন্য লোকজন চেষ্টা চালাচ্ছিল বা অ্যাটেম্প্ট করেছিল। সঠিক বলেছে, কারণ বাপুর মৃত্যুর খবরে তারা এতটাই হতভম্ব হয়ে গেছিল, তারা একটিবারের জন্য বাপুকে দেখতে চাইছিল এবং সেই জন্য তারা বিড়লা হাউসে জোর করে ঢুকতে চাইছিল। আমরা সেই জন্য বিয়ের পাশে যে বক্স আছে তাতে ট্রু এর টি লিখেছি এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা খুঁজে নেব পেজ নাম্বার 17-এ 2 নম্বর লাইন। দেখি পেজ নাম্বার 17-এ 2 নম্বর লাইনে কী আছে। পেজ নাম্বার 17-এ 2 নম্বর লাইনে দেখো লেখা আছে দে জসেলড ওয়ান অ্যানাদার ইন আ স্টাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। তারা একে অন্যের সঙ্গে ঠেলাঠেলি করছিল, হুড়োহুড়ি করছিল সেই বাড়িতে ঢোকার জন্য। তারপর আমরা করব সিতে কি আছে, দ্য নিউজ অফ গান্ধীজিজ ডেথ ডিড নট শক দ্য পিপল। গান্ধীজির মৃত্যুর খবর মানুষকে অবাক করেনি বা আঘাত করেনি। তাহলে আমরা জানি এটা একদমই ভুল, সেই জন্য আমরা বক্সে লিখেছি ফলসের এফ। সাপোর্টিং স্টেটমেন্ট জন্য আমরা খুঁজব পেজ নাম্বার 17 লাইন 1। পেজ নাম্বার 17-এ লাইন 1-এ আমরা পড়ছি দ্য পিপল ওয়ার টু স্টান টু স্পিক ইন দ্য বিগনিং। শুরুতে মানুষেরা টু স্টান টু স্পিক ছিল, অর্থাৎ তারা কথা বলার মতো অবস্থায় ছিল না, তারা এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল। তাহলে আমাদের হয়ে গেল এক্সারসাইজ 3-এর এ, বি এবং সি। এরপর আমরা পড়ব ইউনিট 2। এবার আমরা শুরু করব ইউনিট 2। গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ। তার মৃত্যুর পরের দিনই গান্ধীজির ফিউনারাল বা অন্ত্যেষ্টি হওয়ার কথা ছিল।
আওয়ার্স ইন অ্যাডভান্স, অনেক সময় আগে থেকেই পিপল লাইন্ড দ্য রুট দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো। যে রাস্তা দিয়ে শেষ যাত্রা বা ফিউনারাল প্রসেশন যাবে সেখানে মানুষেরা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। পদ্মাসী, মিসেস নাইডুজ ডটার, স্পোক ফর আস অল। পদ্মাসী, মিসেস নাইডু বা শ্রীমতী নাইডুর মেয়ে, আমাদের সকলের হয়ে বলেছিল, ওয়েন শি সেড সিম্পলি, যখন সে সহজভাবে বলেছিল, উই উইল ওয়াক, আমরা হাঁটব। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, এই শেষবারের মতো আমরা বাপুর সঙ্গে হাঁটব। নেক্সট পেজ, পেজ নাম্বার 20। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। অ্যাগোনাইজিং মানে কষ্টকর বা যন্ত্রণাদায়ক। এটা ছিল একটা যন্ত্রণাদায়ক যাত্রা। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন। এই শোকযাত্রা হাজার হাজার মানুষ নিঃশব্দে দেখছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কাভার্ড উইথ ফ্লাওয়ার্স। একটা খোলা ট্রাকে ফুলে ঢেকে বাপুকে শোয়ানো ছিল। থাউজেন্ডস অফ পিপল ওয়েভড ট্রাইং টু টাচ বাপুস ফিট। হাজার হাজার মানুষ কাঁদছিল। থাউজেন্ডস অফ পিপল ওয়েভড ট্রাইং টু টাচ বাপুস ফিট, তারা বাপুর পা ছুঁতে চাইছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ। মুভ করা বা এগোনো অসম্ভব ছিল। ইন দ্য থিক ক্রাউড, সেই ঘন ভিড়ের মধ্যে। অ্যাজ আই মুভ ফরওয়ার্ড, যখন আমি এগোচ্ছিলাম সামনের দিকে, স্লোলি, আস্তে আস্তে, আই আন্ডারস্টুড, আমি বুঝতে পারছিলাম, আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস্ট অফ এ গ্রিভিং পিপল, আমি শুধুমাত্র কিছু শোকার্ত মানুষের মধ্যেই নেই। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার। এটা ভারতবর্ষের প্রিয় নেতার শেষ যাত্রার থেকেও বেশি কিছু ছিল। আই ওয়াজ অ্যামাং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড আ স্পেশাল মিনিং। আমি সেই সমস্ত মানুষদের মধ্যে ছিলাম যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটার একটা বিশেষ অর্থ ছিল। উই হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। আমরা ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি বা সাম্প্রতিক ইতিহাসে বাপুর সঙ্গে হেঁটেছি ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ, অর্থাৎ ভারতের যে ইতিহাস সেটা কখনো কখনো ছিল রাফ অর্থাৎ অমসৃণ এবং কখনো কখনো ছিল স্মুথ বা মসৃণ। দুটো ক্ষেত্রেই আমরা বাপুর সঙ্গে হেঁটেছি। উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস আগেন। আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারছিলাম না বা এটাতে আমরা মেনে নিতে পারছিলাম না এই ঘটনাটা যে সেই মানুষটা যিনি আমাদের বিভিন্ন ডিফিকাল্ট পাথ বা কঠিন পথে আমাদের নেতৃত্ব দিয়েছেন তিনি আর কখনোই আমাদের সঙ্গে হাঁটবেন না। ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস আগেন। বাপু's slight figure had walked staff in hand over a large part of India. একটা লাঠি বা স্টাফ হাতে নিয়ে বাপুর স্লাইট ফিগার বা রোগা চেহারা হাঁটতো ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতের বিস্তীর্ণ অংশে। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। হাঁটা মানে ধীর গতিতে অগ্রসর হওয়া বা উন্নতির পথে এগোনো। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ। এটা হলো ক্ল্যারিটি বা স্বচ্ছতার সঙ্গে চিন্তা করা এবং খুব কাছ থেকে দেখা তোমার চারিপাশে কি রয়েছে। ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, সেটা ছোট পোকামাকড় থেকে শুরু করে দূরে দিগন্তরেখা অবধি। মোরওভার টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান। আরও বলতে গেলে অ্যাভারেজ ইন্ডিয়ান বা সাধারণ ভারতীয়ের কাছে হাঁটাটাই একমাত্র পথ বা একমাত্র উপায় ছিল। ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এক্সেপ্ট হিজ ওন বডি। এটা তার নিজের শরীর ছাড়া অন্য কোনো বাহনের প্রয়োজন পড়তো না। অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, এবং তার শক্তির থেকে বেশি আর কিছুই মূল্য তাকে দিতে হতো না। গান্ধীজি টুক দিস নেসেসিটি অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস। গান্ধীজি অন্য অনেক সাধারণ জিনিসের মতো এই হাঁটার প্রয়োজনীয়তাও গ্রহণ করেছিলেন অ্যান্ড ট্রান্সফর্মড ইট ইন্টু আ জয়ফুল এফোর্ট, এবং সেটাকে পরিণত করেছিলেন একটা আনন্দময় প্রচেষ্টা বা জয়ফুল এফোর্টে। এবার আমরা চলে যাব কম্প্রিহেনশন এক্সারসাইজে। এক্সারসাইজ 4 আমরা করব, আগে ইনস্ট্রাকশন পড়ে নেব। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের সেন্টেন্স বা বাক্যগুলো পূরণ করার জন্য আমাদের কারেক্ট অল্টারনেটিভ বা সঠিক বিকল্প বেছে নিতে হবে। এতে আছে গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস। গান্ধীজির ফিউনারাল বা অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার কথা ছিল। 1-এ আছে অন দ্য ডে অফ হিজ ডেথ, তার মৃত্যুর দিনে। 2-তে আছে 2 days আফটার হিজ ডেথ, তার মৃত্যুর 2 দিন পরে। 3-তে আছে 1 day আফটার হিজ ডেথ, অর্থাৎ তার মৃত্যুর 1 দিন পরে। আর 4-এ আছে এ উইক আফটার হিজ ডেথ, অর্থাৎ তার মৃত্যুর 1 সপ্তাহ পরে।
আমরা জানি গান্ধীজির মৃত্যুর পরের দিনই তার অন্ত্যেষ্টি হওয়ার কথা ছিল, তাই আমরা 3তে দাগিয়েছি 1 day after his death. বিতে আছে পদ্মশ্রী ওয়াজ মিসেস নাইডুজ। পদ্মশ্রী তিনি মিসেস নাইডু বা শ্রীমতী নাইডুর কে ছিলেন? 1এ আছে নিস, 2তে আছে সিস্টার, 3তে আছে ফ্রেন্ড, 4এ আছে ডটার। আমরা জানি পদ্মশ্রী ছিলেন মিসেস নাইডুর ডটার বা কন্যা, তাই আমরা 4এ ডটারে দাগ দিয়েছি। এরপর আমরা চলে যাব পেজ নাম্বার 21-এ এবং সিএরটা আমরা করব। হোয়াইল ওয়াকিং বাপু ইউজ টু ক্যারি ইন হিজ হ্যান্ড। হাঁটার সময় বাপু তার হাতে কি রাখতেন? 1এ আছে ফ্ল্যাগ বা পতাকা, 2তে আছে স্টাফ বা লাঠি, 3তে আছে আমব্রেলা বা ছাতা, আর 4এ আছে কেন বা ছড়ি। তাহলে তিনি হাতে কি রাখতেন? আমরা জানি তার হাতে থাকতো একটা দণ্ড বা লাঠি অর্থাৎ স্টাফ, তাই আমরা সিতে দাগ দিয়েছি স্টাফে, 2এরটা স্টাফ। এরপর আমরা 5এরটা করব। 5এ আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের নিচের যে সেন্টেন্সগুলো আছে সেগুলোকে পূরণ করতে বলা হচ্ছে। এতে আছে থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজার হাজার মানুষ কাঁদছিল, ট্রাইং তারা কি চেষ্টা করছিল? তাহলে আমরা লিখব টু টাচ বাপুজ ফিট, তারা বাপুর বা গান্ধীজির পা ছোঁয়ার চেষ্টা করেছিল। তাহলে থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং টু টাচ বাপুজ ফিট। তারপরে বিয়েরটা আছে দ্য অথার ওয়াজ অ্যামাং পিপল, অথার বা লেখিকা সেই সমস্ত মানুষের মধ্যে ছিলেন ফর হুম যাদের কাছে ওয়াকিং হাঁটা, কার সঙ্গে হাঁটা? আমরা জানি বাপুর সঙ্গে হাঁটা তাদের কাছে একটা স্পেশাল মানে বা অর্থ নিয়ে আসতো, তাই আমরা লিখেছি উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। তাহলে দ্য অথার ওয়াজ অ্যামাং দ্য পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড আ স্পেশাল মিনিং। সিএরটা টু ওয়াক ইজ টু, হাঁটার অর্থ কি? টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, অর্থাৎ হাঁটার মানে হচ্ছে ধীরে ধীরে উন্নতির দিকে যাওয়া। তাহলে আমরা পুরো সেন্টেন্সটা সম্পূর্ণ করেছি এইভাবে, টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। এরপর আমরা শুরু করব এক্সারসাইজ 6। এখানে বলা হয়েছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের এই চার্ট বা তালিকাটা পূরণ করতে হবে। একদিকে আছে স্টেটমেন্ট বা বক্তব্য, অন্যদিকে আছে রিজন বা কারণ, অর্থাৎ কোন কারণে ওই স্টেটমেন্ট বা বক্তব্য রাখা হয়েছে সেইটা আমাদের লিখতে হবে। এতে স্টেটমেন্টে আছে ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, নড়াচড়া করা বা এগিয়ে যাওয়া অসম্ভব বা ইম্পসিবল ছিল। তার কারণ কি ছিল? কারণ ভীষণ ভিড় ছিল। তাহলে আমরা রিজনে লিখেছি দেয়ার ওয়াজ আ থিক ক্রাউড। বিতে আছে পদ্মশ্রী ডিক্লেয়ার্ড দ্যাট দে উড ওয়াক উইথ গান্ধীজি ইন দ্য ফিউনারাল প্রসেশন। পদ্মশ্রী ডিক্লেয়ার করেছিল বা ঘোষণা করেছিল যে তারা গান্ধীজির সঙ্গে শেষ যাত্রায় হাঁটবেন। কেন তারা এই ঘোষণা করেছিলেন? কারণ ইট ওয়াজ দ্য লাস্ট টাইম দে উড বি ওয়াকিং উইথ বাপু, এটাই গান্ধীজির বা বাপুর সঙ্গে তাদের শেষবারের মতো হাঁটা হবে, তাই তারা এই ঘোষণাটা করেছিলেন। তাহলে রিজনটা আমরা আবার বলছি, ইট ওয়াজ দ্য লাস্ট টাইম দে উড বি ওয়াকিং উইথ বাপু। সিতে আছে টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান। সাধারণ ভারতীয় বা অ্যাভারেজ ইন্ডিয়ানের কাছে বেশিরভাগ সময় হাঁটাই ছিল একমাত্র উপায় বা পথ। কেন? কারণ হাঁটার জন্য আমরা জানি কোনো বাহনের প্রয়োজন হয় না নিজের দেহ ছাড়া, আর কোনো রকম মূল্যের প্রয়োজন হয় না নিজের এনার্জি বা শক্তি ছাড়া। তাই আমরা রিজনে লিখেছি ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি। ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি। এরপর আমরা শুরু করছি ইউনিট 3, পেজ নাম্বার 21। সাম ডেজ আফটার দ্য ফিউনারাল, ফিউনারাল বা অন্ত্যেষ্টি ক্রিয়ার কিছুদিন পর আ স্পেশাল ট্রেন টুক গান্ধীজিজ অ্যাশেজ টু এলাহাবাদ। একটা বিশেষ ট্রেনে করে গান্ধীজির অ্যাশেজ বা চিতাভস্য এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। ট্রেনের সেই কামরা বা কম্পার্টমেন্ট ফুল দিয়ে ডেকড বা সাজানো হয়েছিল। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস। সেই ট্রেনে মানুষরা ভজন গাইছিল। পিপল ডিড নট উইপ এনি মোর। মানুষ আর কাঁদছিল না। ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। কারণ তারা সেই ফুল এবং গানের মাঝে গান্ধীজির উপস্থিতি অনুভব করতে পারছিল। অ্যাট এভরি স্টেশন, প্রত্যেক স্টেশনে সরোফুল ক্রাউডস ফিল্ড দ্য প্ল্যাটফর্ম। শোকার্ত মানুষেরা
প্ল্যাটফর্মে ভিড় করেছিল বা পূর্ণ করেছিল। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচড এলাহাবাদ। গান এবং প্রার্থনার মাঝেই ট্রেন এলাহাবাদে পৌঁছেছিল। দ্য অ্যাশেজ ওয়্যার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস। চিতাভস্য গঙ্গায় ইমার্সড বা বিসর্জন দেওয়া হয়েছিল। ওয়্যার এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক। যেখানে ব্যাঙ্ক বা নদীর তীরে একটা বিরাট জনতা তারা গ্যাদার্ড হয়েছিল বা জড়ো হয়েছিল। আফটারওয়ার্ডস তারপর উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি। আমরা দিল্লিতে ফিরে আসি। আমরা চলে যাচ্ছি পরের পাতায়, পেজ নাম্বার 23। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি। দিল্লিতে ফিরে আই ফেল্ট অ্যাট সি মানে আমি দিশাহারা হয়ে পড়লাম। অথই সমুদ্রে যেমন মানুষ দিশাহারা হয়ে যায়, সেই উপমা দিয়ে এখানে বলা হয়েছে আই ফেল্ট অ্যাট সি, অর্থাৎ আমি দিশাহারা হয়ে পড়লাম। আই হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি। আমি সরাসরি গান্ধীজির সঙ্গে হাঁটিনি। গন টু প্রিজন অ্যাট হিজ কল। আমি তার ডাকে আমি জেল বা প্রিজনে যাইনি। অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি। এবং আমি আমার দেশের জন্য কোনো স্যাক্রিফাইস বা আত্মদানও করিনি। মাই সিস্টার্স অ্যান্ড আই অ্যান্ড আদার ইয়াং পিপল লাইক মি হ্যাড বিন মেয়ারলি অনলুকার্স। আমার বোনেরা এবং আমি এবং আমাদের মতো আরও অনেক অল্প বয়সী মানুষেরা হ্যাড বিন মেয়ারলি অনলুকার্স, তারা শুধুমাত্র প্রত্যক্ষদর্শী বা অনলুকার ছিল। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি। কিন্তু তাহলেও আমার দিশাহারা লাগছিল। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইদিন আ ম্যাজিক সার্কেল। আমি অনুভব করেছিলাম যে আমি গ্রো আপ বা বড় হয়ে উঠেছি উইদিন আ ম্যাজিক সার্কেল বা একটা জাদুবৃত্তের মধ্যে। জাদুবৃত্ত কাকে বলে? যে জাদুবৃত্তের মধ্যে থাকলে কোনো মানুষ তার ক্ষতি করতে পারে না, তাকে বলে ম্যাজিক সার্কেল বা জাদুবৃত্ত। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, বাপুর চলে যাওয়ার সাথে সাথে আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড। আমি অনুভব করেছিলাম যে সেই জাদুবৃত্তটা ভ্যানিশড হয়ে গেছে বা সেটা হাওয়ায় মিলিয়ে গেছে, লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে অসুরক্ষিত রেখে। উইথ অ্যান এফোর্ট আই রাউজড মাই সেলফ। অনেক চেষ্টা করে আমি নিজেকে দাঁড় করালাম বা আমি উঠে দাঁড়ালাম। আই আস্কড মাই সেলফ, আমি নিজেকে জিজ্ঞাসা করেছিলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডায়েড ফর নাথিং। বাপু কি কোনো কিছুর জন্যই বাঁচেননি এবং প্রাণ দেননি? হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ ওয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার। এত সহজে আমি কেমন করে কারেজ বা সাহস হারাতে পারি যখন তিনি আর আমাদের মধ্যে নেই? মাই ভ্যালুজ ওয়্যার নট সো উইক। আমার যে ভ্যালু বা মূল্যবোধ সেগুলো এতই উইক বা দুর্বল নয়। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু। মিলিয়ন্স অফ পিপল, তারা সবার কাছেই সাধারণ মানুষ বা অর্ডিনারি ফোক ছিল, কিন্তু বাপুর কাছে নয়। হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স। তিনি তাদেরকে ইনডিফারেন্স বা উদাসীনতা থেকে বের করে এনেছিলেন। অ্যান্ড অ্যাওয়েকেন্ড দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং। এবং অন্যদের সাফারিং বা অন্যদের দুঃখ কষ্ট সম্পর্কে তিনি তাদের সচেতন করেছিলেন, অ্যাওয়েকেন্ড করেছিলেন। হোয়াট ইফ নাও বাপু ইজ গন। এখন কি হবে যে বাপু আর নেই? উই ওয়ার স্টিল দেয়ার। আমরা এখনও আছি। ইয়াং, অল্প বয়সী, স্ট্রং, শক্তিশালী, অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস। এবং আমাদের সামনে বাপুর নাম নিয়ে চলার জন্য আমরা খুব গর্বিত বোধ করি। বাপু হ্যাড পাসড অ্যাওয়ে। বাপু চলে গেছেন। বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। কিন্তু তার সন্তানদের মধ্যে ভারতবর্ষ আগের মতোই বেঁচে থাকবে। এবার আমরা করব কম্প্রিহেনশন এক্সারসাইজেস। এক্সারসাইজ 7 থেকে আমরা শুরু করছি। আগে ইনস্ট্রাকশন পড়ে নেব। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলো সম্পূর্ণ করার জন্য আমাদের কারেক্ট অল্টারনেটিভ বা সঠিক বিকল্প বেছে নিতে বলা হচ্ছে। এতে আছে গান্ধীজিজ অ্যাশেজ ওয়্যার টেকেন টু। গান্ধীজিজ অ্যাশেজ বা গান্ধীজির চিতাভস্য সেটা কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? 1-এ আছে আহমেদাবাদ, 2-তে আছে এলাহাবাদ, 3-তে আছে দিল্লি, আর 4-এ আছে বেনারস। তাহলে আমরা জানি গান্ধীজির চিতাভস্য নিয়ে যাওয়া হয়েছিল এলাহাবাদে, তাই আমরা 2-তে এলাহাবাদে দাগ দিয়েছি। বিতে আছে আ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড বাই দ্য। একটা প্রচণ্ড বিরাট ক্রাউড বা ভিড় তারা গ্যাদার্ড বা জড়ো হয়েছিল কোথায়? কার পাশে জড়ো হয়েছিল? 1-এ আছে গ্যাঞ্জেস বা গঙ্গা, 2-তে আছে যমুনা, 3-তে ব্রহ্মপুত্রা, আর 4-এ আছে নর্মদা। অর্থাৎ আমরা জানি যে গঙ্গার পাশে একটা বিরাট জনতার ভিড় তারা জড়ো হয়েছিল। তারপরে আমরা চলে যাচ্ছি পরের পৃষ্ঠায়, পেজ নাম্বার 24। সিতে আছে
গান্ধীজি অ্যাওয়েকেন্ড পিপল টু ওয়ান অ্যানাদার্স, গান্ধীজি অ্যাওয়েকেন্ড বা জাগ্রত করেছিলেন পিপলকে বা মানুষদের টু ওয়ান অ্যানাদার্স একে অপরের কিসের প্রতি জাগ্রত করেছিলেন? ওয়ানে আছে ইনডিফারেন্স বা উদাসীনতা, টুতে আছে জেলাসি বা হিংসা, থ্রিতে আছে সাফারিং বা দুঃখ কষ্ট এবং ফোরে আছে গ্রিড বা লোভ। তাহলে তিনি কিসের প্রতি মানুষকে জাগ্রত করেছিলেন? অন্য মানুষের দুঃখ কষ্টের প্রতি। তাই আমরা থ্রিতে সাফারিংয়ে দাগ দিয়েছি। এরপর আমরা করব এইটেরটা, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এতে আছে পিপল অন দ্য স্পেশাল ট্রেন, স্পেশাল বা বিশেষ ট্রেনে মানুষরা কী করছিল? আমরা জানি তারা ভজন গাইছিল, তাই আমরা লিখেছি স্যাং ভজনস। তাহলে পিপল অন দ্য স্পেশাল ট্রেন স্যাং ভজনস। বিতে আছে দ্য অথার ফেল্ট, অথার বা লেখিকা তিনি ফিল করেছিলেন বা অনুভব করেছিলেন শি হ্যাড গ্রোন আপ উইদিন, তিনি বেড়ে উঠেছেন কিসের মধ্যে? একটা জাদুবৃত্ত বা আ ম্যাজিক সার্কেল। তাহলে দ্য অথার ফেল্ট দ্যাট শি হ্যাড গ্রোন আপ উইদিন আ ম্যাজিক সার্কেল। সিতে আছে বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে, বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে, বাপু চলে গিয়েছেন, কিন্তু কি রেখে গেছেন তিনি? তিনি তার সন্তান সন্ততিদের রেখে গেছেন যার মাধ্যমে ভারতবর্ষ পরিচালিত হবে। তাই আমরা লিখেছি বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, তার সন্তানদের মধ্যে ভারতবর্ষ বেঁচে থাকবে। এরপরে আমরা করব এক্সারসাইজ 9। ইনস্ট্রাকশনে বলা আছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে আমাদের চার্টটা পূরণ করতে বলা হয়েছে। দেখো, একদিকে আছে কজ অর্থাৎ কারণ, আর আরেক দিকে আছে এফেক্ট বা তার ফলাফল। অর্থাৎ এফেক্ট দেওয়া থাকলে আমাদের কজ লিখতে হবে বা কারণ লিখতে হবে, আর যদি কজ দেওয়া থাকে বা কারণ দেওয়া থাকে তাহলে আমাদের এফেক্ট বা ফলাফল লিখতে হবে। এতে আছে এফেক্ট দেওয়া আছে পিপল ডিড নট উইপ এনি মোর, মানুষ আর কাঁদছিল না। কেন মানুষ আর কাঁদছিল না? কারণ মানুষেরা ফুলের মধ্যে এবং গানের মধ্যে গান্ধীজিকে অনুভব করতে পারছিল। তাই আমরা লিখেছি পিপল কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। দেখো, পেজ নাম্বার 21-এ আমাদের কিন্তু এইটাই বলা আছে। এই যে আমরা পেজ নাম্বার 21-এর ইউনিট 3-র 2 নম্বর সেন্টেন্সে দেখছি 2 নম্বর লাইনে পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, তারপরেই আছে 3 নম্বর লাইনে পিপল ডিড নট উইপ এনি মোর ফর দে কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। তাহলে এই 3 নম্বর যে সেন্টেন্সটা আছে 3 নম্বর লাইনে সেইটা আমরা লিখব পিপল ডিড নট উইপ এনি মোর ফর দে কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। এই সেন্টেন্সটা আমরা লিখব। তারপরে আমরা চলে যাচ্ছি আবার কজে। বিতে আছে দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিশড, ম্যাজিক সার্কেল উধাও হয়ে গিয়েছিল, তার ফলে কি তার ফলাফল হয়েছিল? আমরা দেখেছি দ্য অথার ফেল্ট আনপ্রোটেক্টেড, যিনি অথার বা লেখিকা তিনি আনপ্রোটেক্টেড বা অসুরক্ষিত ফিল করেছিলেন। সিতে আমাদের এফেক্ট দেওয়া আছে দ্য অথার ফেল্ট দ্যাট শি উড নট লুজ কারেজ সো ইজিলি, দ্য অথার ফেল্ট দ্যাট লেখিকা অনুভব করেছিলেন যে তিনি খুব সহজেই তার কারেজ বা তার সাহস হারাবেন না। কেন? কারণ আমরা জানি অথার বলছেন যে তার মূল্যবোধগুলো এত উইক বা এত দুর্বল নয়। এই যে আমরা এখানে দেখেছি, দেখো এই লাইনটা আছে হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ ওয়েন হি ওয়াজ নো লঙ্গার, মাই ভ্যালুজ ওয়্যার নট সো উইক। তাহলে আমরা এখানে করব হার ভ্যালুজ ওয়্যার নট সো উইক, সেটাই আমরা লিখেছি। দেখো, আমরা লিখেছি দ্য অথার্স ভ্যালুজ ওয়্যার নট সো উইক। তাহলে বই থেকেই কিন্তু আমরা ইনফরমেশান নিয়ে এই চার্টটা পূরণ করতে পেরেছি। এরপর আমরা করব এক্সারসাইজ 10। দেখি কি ইনস্ট্রাকশন দেওয়া আছে। জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইন্টু সিঙ্গল সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। আমাদের যে সেন্টেন্স বা বাক্যগুলোর পেয়ার বা জোড়া দেওয়া হয়েছে সেগুলোকে যুক্ত করে বা জয়েন করে সিঙ্গল সেন্টেন্সে তৈরি করতে হবে, যেমন করে আমাদের ডাইরেক্ট করা হয়েছে বা বলে দেওয়া হয়েছে। এতে আছে আই স এ স্নেক আই র্যান অ্যাওয়ে, আমি একটা সাপ দেখেছিলাম, আই র্যান অ্যাওয়ে বা আমি পালিয়েছিলাম। এবার এটাকে বলছে পার্টিসিপল ব্যবহার করে আমাদের জয়েন করতে হবে। পার্টিসিপল বলতে কি বোঝায়? আমরা আগের ক্লাসগুলোতে পড়েছি। পার্টিসিপল বলতে খুব সহজভাবে সাধারণভাবে বোঝা যায়, যেটা বোঝায় সেটা হলো যে পার্টিসিপল ভার্ব থেকে তৈরি হয়ে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। সাধারণত ভার্বের আগে
বিইং অথবা ভার্বের সাথে আইএনজি বসিয়ে আমরা পার্টিসিপল তৈরি করি। এখানে বলছে আই স এ স্নেক, এখানে ভার্ব কোনটা? দেখা, দেখেছিলাম, এটা স, এটা হচ্ছে ভার্ব। এর সঙ্গে আমরা যদি আইএনজি যোগ করি তাহলে স এর প্রেজেন্ট টেন্স হচ্ছে সি, তার সঙ্গে আমরা আইএনজি যোগ করে পার্টিসিপল তৈরি করব। তাহলে আমরা লিখেছি সিইং এ স্নেক আই র্যান অ্যাওয়ে, একটা সাপ দেখে আমি পালিয়েছিলাম। তারপরে বিয়েরটা বলছে হি লার্নস মিউজিক, হি লিসেন্স টু দ্য কর্ডস, সে গান শেখে বা মিউজিক শেখে আর সে লিসেন্স টু দ্য কর্ডস অর্থাৎ সে কর্ডগুলো শোনে। তাহলে এখানে আমরা যেটা করতে বলেছে সেটা হচ্ছে প্রিপোজিশন উইথ জেরান্ড। এখানে আমার একটু স্পেলিং মিস্টেক হয়েছে, এটা দেখে নিও, বইতে আছে। ইউজ প্রিপোজিশন উইথ জেরান্ড। জেরান্ড কাকে বলে? আমরা জেরান্ড বলতে বুঝি যে যখন কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা নাউনের কাজ করে। অর্থাৎ এখানে এই যে বলছে কোন কাজটা আগে হচ্ছে, আগে হচ্ছে সে প্রথমে কর্ড শোনে আর তারপরে সে গান শেখে, কর্ড শুনে শুনে সে গান শেখে। তাহলে এখানে বলছে ইউজ প্রিপোজিশন উইথ জেরান্ড, তাহলে আমরা জেরান্ড করব হচ্ছে লিসেন থেকে লিসেনিং করব। লিসেন ভার্ব আছে, তার সঙ্গে আইএনজি যোগ করে আমরা জেরান্ড করব। এবার লিসেনিংয়ের সঙ্গে যদি আমাদের তার আগে প্রিপোজিশন বসাতে হয় তাহলে আমরা দেখেছি যে সেখানে বাই প্রিপোজিশন বসবে। তাহলে বাই লিসেনিং টু দ্য কর্ডস, কর্ডস শুনে শুনে হি লার্নস মিউজিক, সে গান শেখে। গোল্ড ইজ এ প্রেশাস মেটাল, ইট ইজ ইউজ টু মেক অর্নামেন্টস। সোনা হচ্ছে একটা দামি ধাতু, ইট ইজ ইউজ টু মেক অর্নামেন্টস, যেটা গয়না বানাতে ব্যবহৃত হয়। এখানে কি করতে বলছে? ইউজ নাউন ইন অ্যাপোজিশন। নাউন ইন অ্যাপোজিশন মানে কি? এখানে নাউনের অর্থাৎ গোল্ডের বিভিন্ন রকম বর্ণনা দিতে বা গোল্ডের বিভিন্ন ফিচার যে কথাগুলোর মাধ্যমে আমরা বর্ণনা করছি সেটাকেই বলছে নাউন ইন অ্যাপোজিশন। এখানে গোল্ডকে আমরা কেমনভাবে বর্ণনা করছি? প্রেশাস মেটাল হিসেবে বর্ণনা করছি, সেই জন্য আমরা লিখছি গোল্ড এ প্রেশাস মেটাল ইজ ইউজ টু মেক অর্নামেন্টস। সোনা যেটা একটা মূল্যবান ধাতু, অর্নামেন্ট তৈরিতে ব্যবহৃত হয়। ডিতে আছে রামু হ্যাজ সাম মানি, হি ক্যান বাই বুকস। রামুর কিছু টাকা আছে, সে বই কিনতে পারে। ইউজ ইনফিনিটিভস। খুব সহজভাবে বলতে গেলে ইনফিনিটিভস আমরা কখন বসাই? যখন আমরা টু এর পরে ভার্ব বসাই, অর্থাৎ খেতে টু ইট, পড়তে টু রিড, লিখতে টু রাইট, এই টু এর পরে আমরা যে ভার্ব বসাই সেইগুলোই হচ্ছে ইনফিনিটিভ। খেতে, পড়তে, যেতে, দেখতে ইত্যাদি ক্ষেত্রে আমরা ইনফিনিটিভ বসাই। তাহলে এখানে বলছে রামু হ্যাজ সাম মানি, হি ক্যান বাই বুকস। তাহলে বই কিনতে রামুর কিছু টাকা আছে, তাই আমরা করছি রামু হ্যাজ সাম মানি টু বাই বুকস। ইতে আছে দ্য স্কাই ওয়াজ ক্লাউডি, উই পোস্টপন্ড আওয়ার জার্নি। কেন আমরা আমাদের জার্নি পোস্টপন্ড করেছিলাম? কারণ স্কাই হচ্ছে ক্লাউডি বা মেঘাচ্ছন্ন ছিল। তাহলে এটাকে আমাদের জুড়তে বলেছে বা জয়েন করতে বলেছে নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে। নমিনেটিভ অ্যাবসলিউট কি? নমিনেটিভ অ্যাবসলিউট মেন সাবজেক্ট ও ভার্ব সম্পর্কে কিছু অ্যাডিশনাল ইনফো দেয়। অর্থাৎ মেন সাবজেক্ট যে আমরা উই এবং আমাদের যে কাজ বা পোস্টপন্ড আওয়ার জার্নি, এটা সম্পর্কে সে কিছু অ্যাডিশনাল তথ্য দিচ্ছে। কি তথ্য দিচ্ছে? দ্য স্কাই বিইং ক্লাউডি, আকাশ মেঘাচ্ছন্ন থাকার জন্য উই পোস্টপন্ড আওয়ার জার্নি, আমরা আমাদের জার্নি বা আমাদের যাত্রা আমরা পোস্টপন্ড করেছি। এফে আছে দ্য বয় রোট দ্য আনসার, ছেলেটা উত্তর লিখেছিল। দ্য আনসার ওয়াজ ইনকারেক্ট, আনসারটা ছিল ভুল বা ইনকারেক্ট। এটাতে আমাদের কিভাবে জয়েন করতে বলেছে? ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে কি বোঝায়? যে ফ্রেজ বা যে বাক্য, যে শব্দের সমষ্টি বা ফ্রেজ সেটা অ্যাডভার্বের মতো কাজ করে, অর্থাৎ ভার্বের দোষগুণ প্রকাশ করে। আমরা পড়েছি তাকেই বলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এইবার আমরা দেখছি এখানে কি বলছে, দ্য বয় রোট অ্যান আনসার, ছেলেটা আনসার লিখেছিল। এইবার এই যে রোট অ্যান আনসার, লেখার কাজটা সে করেছিল, উত্তর লেখার কাজটা, সেটা কেমনভাবে সে করেছিল? সে করেছিল ইনকারেক্ট ওয়েতে বা ভুলভাবে। সেই জন্য আমরা লিখেছি দ্য বয় রোট দ্য আনসার ইন অ্যান ইনকারেক্ট ওয়ে। ছেলেটা উত্তরটা লিখেছিল একটা ইনকারেক্ট ওয়েতে বা ভুলভাবে। এবার আমরা করব এক্সারসাইজ 11। জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইন্টু সিঙ্গল কম্পাউন্ড সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। যেমন করে আমাদের ডাইরেকশন দেওয়া হয়েছে সেই রকম কনজাংশন ব্যবহার করে আমাদের দুটো সেন্টেন্সকে যুক্ত করতে হবে এবং একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে প্রথমে আছে দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল,
বয়স্ক মানুষটি অসুস্থ, হি ক্যানট গো আউট, তিনি বাইরে বেরোতে পারেন না। এখানে আমাদের কিভাবে যুক্ত করতে বলেছে? ইলেটিভ কনজাংশন দ্বারা যুক্ত করতে বলেছে। ইলেটিভ কনজাংশন হচ্ছে এমন একটা সংযোজক বা এমন একটা কনজাংশন যেখানে আমরা কার্যকারণ দুটোই পাই, অর্থাৎ কোন কারণে কি কাজ হচ্ছে সেইটা আমরা একটা সেন্টেন্সেই বুঝিয়ে দিতে পারবো। যেমন এখানে আমাদের যে সেন্টেন্স দুটো দেওয়া হয়েছে সেটাতে বলা হচ্ছে যে ওল্ড ম্যান ইজ আনওয়েল, অর্থাৎ বয়স্ক মানুষটি অসুস্থ, সেই জন্যে হি ক্যানট গো আউট। তাহলে এই যে কার্যকারণটা আমরা পাচ্ছি, এটাকে আমরা কি কি শব্দ দিয়ে যোগ করতে পারি? ইলেটিভ কনজাংশনের বিভিন্ন উদাহরণ আছে, যেমন দেয়ারফোর, ফর, সো, অ্যাজ, বিকজ, এরকম এইগুলো দিয়ে আমরা কার্যকারণ আমরা বার করতে পারি এবং একটা সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে আমরা লিখেছি অ্যাজ দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল হি ক্যানট গো আউট। যেহেতু বয়স্ক মানুষটি অসুস্থ, তিনি বাইরে বেরোতে পারেন না। তাহলে আশা করি বুঝতে কোনো অসুবিধে নেই। বিতে আছে হি ইজ অনেস্ট, হি ইজ হাম্বল, সে সৎ, সে হাম্বল বা নম্র। তাহলে এখানে একজনের দুটো গুণের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে সততা, একটা হচ্ছে নম্র সে। এবার এটাকে কিউমুলেটিভ কনজাংশন দিয়ে যুক্ত করতে বলছে। কিউমুলেটিভ কনজাংশন বলতে বোঝায় যে কনজাংশনটা দিয়ে আমরা একই ব্যক্তির দুরকম জিনিসের কথা বোঝাই, উভয়কেই বোঝাচ্ছি বা দুটো জিনিসকেই বোঝাচ্ছি, অর্থাৎ একের সঙ্গে আর একটা গুণ সেটা যুক্ত হচ্ছে বা যোগ হচ্ছে। যেমন এখানে আমরা দেখেছি হি ইজ অনেস্ট, সে সৎ, একই সাথে তার আর একটা গুণের কথা বলা হচ্ছে হি ইজ হাম্বল, অর্থাৎ তিনি নম্র। তাহলে আমরা এখানে বলতে পারি, আচ্ছা এখানে একটা কথা আমরা জেনে রাখি যে কিউমুলেটিভ কনজাংশনস কী কী উদাহরণ হতে পারে। বোথ মানে উভয়ই, অ্যান্ড যখন আমরা এবং ব্যবহার করছি, নট অনলি বাট অলসো মানে সে শুধু অনেস্টই নয়, সে আবার নম্রও, অর্থাৎ দুটো গুণই একসঙ্গে আমরা প্রকাশিত করছি। অর্থাৎ এখানে আমরা তাই লিখেছি হি ইজ নট অনলি অনেস্ট বাট অলসো হাম্বল, সে শুধুমাত্র অনেস্টই নয়, সে কিন্তু নম্রও। আমরা আর একটা অ্যান্ড কিউমুলেটিভ কনজাংশন এখানে ব্যবহার করতে পারতাম, আমরা বলতে পারতাম হি ইজ অনেস্ট অ্যান্ড হাম্বল, সে সৎ এবং নম্র। দুভাবেই এই কোয়েশ্চেনের আনসারটা কিন্তু করা যায়। তারপর সিতে আছে সোনালি ক্যানট রাইট পোয়েট্রি, শি কিপস অন ট্রাইং, সোনালি পোয়েট্রি লিখতে পারে না কিন্তু সে চেষ্টা করে, শি কিপস অন ট্রাইং। এখানে বইতে আমাদের বলেছে অ্যাডভার্সেটিভ কনজাংশন ব্যবহার করতে। অ্যাডভার্সেটিভ কনজাংশন মানে কি? যেখানে অ্যাডভার্সেটিভ কনজাংশন বলতে বোঝায় যেখানে দু ধরনের গুণের কথা বলা হচ্ছে, অর্থাৎ সোনালি পোয়েট্রি লেখার চেষ্টা করছে, আবার অন্যদিকে বলা হচ্ছে যে সে পোয়েট্রি লিখতে পারে না। তাহলে এখানে দুরকম কথা বলা হচ্ছে, একদিকে বলা হচ্ছে সে চেষ্টা করছে, আর একদিকে বলা হচ্ছে সে পারে না। এবার এই যে আমরা বলছি অ্যাডভার্সেটিভ কনজাংশন, এগুলো কোনগুলো? বাট, অর্থাৎ কিন্তু, স্টিল, ইয়েট, নেভারদ্যালেস, হাউএভার, এগুলো হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশন। এই কনজাংশনগুলো এমন দুটো সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয় যে সেন্টেন্সগুলো দুটো বিপরীতমুখী মতবাদ প্রকাশ করছে, অর্থাৎ একদিকে বলছে যে সে পোয়েট্রি লিখতে পারে না, আর একদিকে বলছে সে না পারলেও কিন্তু চেষ্টা করছে। সেই জন্য আমরা এর আনসারে লিখছি সোনালি ক্যানট রাইট পোয়েট্রি বাট শি কিপস অন ট্রাইং, সোনালি পোয়েট্রি লিখতে পারে না কিন্তু সে চেষ্টা করে যায়। ডিএরটা হচ্ছে স্টাডি হার্ড, ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশান। এখানে কি ব্যবহার করতে বলছে? অল্টারনেটিভ কনজাংশন ব্যবহার করতে বলছে। অল্টারনেটিভ কনজাংশন কাকে বলে? যে সংযোজক দুরকমের সম্ভাবনার কথা বলে, অর্থাৎ হয় এটা হবে নয় ওটা হবে, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এইটাই যে সংযোজকের মাধ্যমে আমরা প্রকাশ করি তাকে বলে অল্টারনেটিভ কনজাংশন। অল্টারনেটিভ কনজাংশনের উদাহরণ কি? যেমন আমরা বলতে পারি অর, অথবা আইদার অর, নাইদার নর, এগুলো সবই হচ্ছে অল্টারনেটিভ কনজাংশনের উদাহরণ। অর্থাৎ হয় একটা অপশানের কথা বলা হচ্ছে, সেটা না হলে অন্য আর একটা অপশানের কথা বলা হচ্ছে, কিন্তু দুটো একসঙ্গে কখনোই হবে না। তাই আমরা করেছি স্টাডি হার্ড অর ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশান। খুব ভালো করে পড়ো, না হলে তুমি কিন্তু এই এক্সামিনেশান পাস করতে পারবে না। অর্থাৎ এখানে দুটো সম্ভাবনার কথা বলা হচ্ছে, হয় খুব ভালো করে পড়তে হবে, আর না হলে তুমি পরীক্ষায় পাস করতে পারবে না। সেটাকে আমরা জুড়েছি অর এই একটা কনজাংশন দিয়ে, যেটা হচ্ছে আমাদের অল্টারনেটিভ কনজাংশন। এরপর আমরা করব এক্সারসাইজ 12। এখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইন্টু সিঙ্গল কমপ্লেক্স সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। যে সেন্টেন্সের জোড়াগুলো দেওয়া হয়েছে সেগুলোকে আমাদের সিঙ্গল কমপ্লেক্স সেন্টেন্সে
পরিণত করতে হবে, যেমন নির্দেশ দেওয়া হয়েছে সেই অনুযায়ী। এতে আছে রবীন্দ্রনাথ টেগোর ইজ আ ফেমাস পোয়েট, হি ওন দ্য নোবেল প্রাইজ। রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিখ্যাত কবি, তিনি নোবেল প্রাইজ জিতেছিলেন। এখানে কি বলছে? ইউজ অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করতে বলা হচ্ছে। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে? যে ক্লজের দ্বারা আমরা নাউন বা প্রোনাউনের একটা গুণ বা কোয়ালিটি প্রকাশ করি। তাহলে এখানে নাউনকে রবীন্দ্রনাথ ঠাকুর, তার কি কোয়ালিটি? তিনি একজন ফেমাস পোয়েট। সেই জন্য আমরা এইভাবে জুড়েছি রবীন্দ্রনাথ টেগোর হু ইজ আ ফেমাস পোয়েট ওন দ্য নোবেল প্রাইজ। রবীন্দ্রনাথ ঠাকুর যিনি একজন ফেমাস বা বিখ্যাত কবি, তিনি নোবেল প্রাইজ জিতেছিলেন। তাহলে এখানে হুটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ এবং আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে ডিনোট করতে হু কথাটা ব্যবহার করেছি। তারপরে বিতে বলছে হি রিটার্নড হোম, এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন আসলিপ। সে বাড়ি ফিরেছিল, এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন আসলিপ, অর্থাৎ তার পরিবারের সকলে ঘুমিয়ে পড়েছিল। এখানে অ্যাডভার্ব ক্লজ ব্যবহার করতে বলছে। অ্যাডভার্ব ক্লজ মানে কি? অ্যাডভার্ব ক্লজ মানে হচ্ছে যে শব্দের দ্বারা আমরা ভার্বের বিভিন্ন দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বুঝিয়ে থাকি। তাহলে এখানে ভার্ব কোনটা? হি রিটার্নড হোম। তাহলে সে বাড়ি ফিরেছিল। যখন সে বাড়ি ফিরেছিল তখন কি হয়েছিল? তখন সে দেখেছিল যে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। তাহলে এখানে অ্যাডভার্ব অফ টাইম ব্যবহৃত হচ্ছে। তাই আমরা লিখেছি ওয়েন হি রিটার্নড হোম, যখন সে বাড়ি ফিরেছিল, এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ, তার ফ্যামিলির বা পরিবারের প্রত্যেকে ঘুমিয়ে পড়েছিল। তাহলে এখানে অ্যাডভার্ব ক্লজ হিসেবে আমরা ওয়েন ব্যবহার করেছি। সিতে আছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এভরিওয়ান নোজ ইট, প্রত্যেকেই এটা জানে। এটাতে আমাদের ব্যবহার করতে বলেছে নাউন ক্লজ। নাউন ক্লজ অর্থাৎ যে ক্লজ নাউন প্রকাশ করে বা নামপদের বিভিন্ন গুণ প্রকাশ করে। তাহলে এভরিওয়ান নোজ দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, প্রত্যেকেই জানে যে সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে সূর্য যে পূর্ব দিকে ওঠে এইটাকে ব্যবহার করে আমরা পুরো সেন্টেন্সটাকে জুড়েছি যে প্রত্যেকেই জানে যে সান রাইজেস ইন দ্য ইস্ট। এইবার তাহলে আমরা করব এক্সারসাইজ 13। কি ইনস্ট্রাকশন দিয়েছে তাহলে পড়ে নেওয়া যাক। জয়েন দ্য ফলোইং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইন্টু সিঙ্গল সেন্টেন্স অ্যাজ ডাইরেক্টেড। তাহলে নিচে যে সেন্টেন্সগুলোর জোড়া দেওয়া হয়েছে সেগুলোকে আমাদের যেমন বলে দেওয়া হয়েছে সেই রকমভাবে সিঙ্গল সেন্টেন্সে পরিণত করতে হবে। তাহলে এতে আছে ইট রেনড হার্ড, খুব বৃষ্টি হয়েছিল। দ্য রোডস ওয়্যার নট ফ্লাডেড, রাস্তা ভেসে যায়নি বা রাস্তায় বন্যা হয়নি। তাহলে এটাকে কেমনভাবে জুড়তে বলেছে? আমাদের এটাকে করতে বলেছে কম্পাউন্ড সেন্টেন্সে, অর্থাৎ এমন একটা সেন্টেন্সে পরিণত করতে হবে যেটা কিনা কম্পাউন্ড সেন্টেন্স হবে। আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে অন্তত, আর সেটাকে জয়েন করা হবে কমা, সেমিকোলন অথবা কোনো কনজাংশন দিয়ে। তাহলে সেই নিয়ম অনুযায়ী আমরা এটাকে জয়েন করেছি ইট রেনড হার্ড বাট দ্য রোডস ওয়্যার নট ফ্লাডেড। বৃষ্টি হয়েছিল খুব, কিন্তু রাস্তা ভেসে যায়নি। তারপরে বিয়েরটা করছি আমরা। হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক, সে তার কাজ শেষ করেছিল। হি টুক রেস্ট, সে বিশ্রাম নিয়েছিল। এটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে। সিম্পল সেন্টেন্স মানে আমরা জানি এই রকম সেন্টেন্সে একটাই ভার্ব থাকে, কিংবা আমরা এইভাবেও বলতে পারি যে যে সেন্টেন্সে একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে তাকে আমরা সিম্পল সেন্টেন্স বলি। তাহলে আমরা সিম্পল সেন্টেন্স করছি। তাহলে প্রথমে কোন কাজটা হয়েছিল? প্রথমে হয়েছিল সে তার কাজ শেষ করেছিল, তারপর সে রেস্ট নিয়েছিল। তাই আমরা লিখেছি অন কমপ্লিটিং হিজ ওয়ার্ক হি টুক রেস্ট। তাহলে এখানে দেখো, এখানে একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে এবং একটাই ভার্ব আছে। অন কমপ্লিটিং হিজ ওয়ার্ক হি টুক রেস্ট। তারপরে আছে রাহুল ইজ আ গ্রেট সিঙ্গার। রাহুল একটা ভীষণ ভালো গায়ক। হি ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সংস, সে বিভিন্ন ধরনের গান গাইতে পারে। এটা আমাদের কেমন করে জয়েন করতে বলেছে? আমাদের বলেছে কমপ্লেক্স সেন্টেন্সে করতে। কমপ্লেক্স সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে আর এক বা একের বেশি ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা জয়েন করছি কিভাবে? আমরা জয়েন করছি এইভাবে, রাহুল হু ইজ আ গ্রেট সিঙ্গার ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সংস। রাহুল যে একজন ভীষণ ভালো গায়ক বিভিন্ন ধরনের গান গাইতে পারে। তারপরে আছে কি দ্য টাইম অফ ডিপার্চার অফ দ্য ট্রেন হ্যাজ চেঞ্জড, আলিয়া নিউ ইট। আলিয়া জানে, আলিয়া নিউ ইট। দ্য টাইম অফ ডিপার্চার অফ দ্য ট্রেন হ্যাজ চেঞ্জড, ট্রেন ছাড়ার সময়টা পরিবর্তন হয়ে গেছে।
তাহলে এটাকে আমাদের করতে বলছে কমপ্লেক্স সেন্টেন্সে। আমরা করছি আলিয়া নিউ দ্যাট দ্য টাইম অফ ডিপার্চার অফ দ্য ট্রেন হ্যাজ চেঞ্জড। এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, দেখে নিও। আলিয়া নিউ দ্যাট দ্য টাইম অফ ডিপার্চার অফ দ্য ট্রেন হ্যাজ চেঞ্জড। বেশ, ওটা আমি ঠিক করে দিয়েছি। তারপরে কি আছে দেখো, তারপরে আছে ইয়েরটা, আই ডু নট ওয়াচ টেলিভিশন, আমি টেলিভিশন দেখি না। আই ডু নট লিসেন টু দ্য রেডিও, আমি রেডিওও শুনি না। তাহলে আই ডু নট ওয়াচ টেলিভিশন, আমি টেলিভিশন দেখি না। আই ডু নট লিসেন টু দ্য রেডিও, আমি রেডিও শুনি না। এটাকে কি করতে বলেছে? এটাকে করতে বলেছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে। কম্পাউন্ড সেন্টেন্সে করতে বলেছে। তাহলে আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে করতে হয়। আমরা একটু আগেই শুনেছি যে কম্পাউন্ড সেন্টেন্সের কী কী বৈশিষ্ট্য থাকতে হয়। আমরা শুনেছি যে অ্যাটলিস্ট দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, যেগুলোকে কোনো কমা, সেমিকোলন অথবা কোনো কনজাংশন দিয়ে জয়েন করতে হয়। তাহলে আমরা করেছি আই নাইদার ওয়াচ টেলিভিশন নর লিসেন টু দ্য রেডিও, আমি টিভিও দেখি না, আমি রেডিওও শুনি না। তারপরে কি আছে এফেরটা, দ্য চাইল্ড ওয়াজ শর্ট, দ্য চাইল্ড কুড নট পিক দ্য গুয়াভা ফ্রম দ্য ট্রি। দ্য চাইল্ড ওয়াজ শর্ট, বাচ্চাটা ছিল বেটে। দ্য চাইল্ড কুড নট পিক দ্য গুয়াভা ফ্রম দ্য ট্রি, বাচ্চাটা গাছ থেকে গুয়াভা বা পেয়ারা পারতে পারছিল না বা পিক করতে পারছিল না। এটা আমাদের বলা হয়েছে সিম্পল সেন্টেন্সে করার জন্য। আমরা লিখব তাহলে ছেলেটা কেন, বাচ্চাটা কেন গুয়াভা পারতে পারছিল না? কারণ সে শর্ট ছিল। তাহলে আমরা লিখছি বিইং শর্ট দ্য চাইল্ড কুড নট পিক দ্য গুয়াভা ফ্রম দ্য ট্রি, অর্থাৎ বেটে হওয়ার জন্য ছেলেটা গুয়াভা গাছ থেকে পারতে পারেনি। এবার আমরা করব এক্সারসাইজ 14, যেখানে বলা হয়েছে স্প্লিট দ্য ফলোয়িং ইন্টু 2 সেন্টেন্সেস। অর্থাৎ এতক্ষণ আমরা যেটা করলাম, আমরা জয়েনিং করছিলাম, যে আমাদের দুটো সেন্টেন্স দিয়ে দেওয়া হয়েছে, সেটাকে আমাদের জয়েন করে একটা সেন্টেন্সে পরিণত করতে হবে। কিন্তু এখানে ঠিক তার উল্টোটা করতে বলেছে, অর্থাৎ এখানে একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, সেটাকে আমাদের স্প্লিট করে বা ভেঙে দুটো সেন্টেন্সে পরিণত করতে হবে। তাহলে এতে আছে ইট রেন্ড অ্যান্ড আই কুড নট লিভ মাই রুম, বৃষ্টি হচ্ছিল এবং আমি ঘর ছেড়ে বের হতে পারিনি। তাহলে দুটো ঘটনার কথা আমরা এখানে বুঝতে পারছি, একটা হচ্ছে বৃষ্টি হচ্ছিল, আর একটা হচ্ছে আমি ঘর ছেড়ে বেরোতে পারিনি। তাহলে আমরা ভাঙবো ঠিক এইভাবে। আমরা প্রথম সেন্টেন্স করেছি ইট রেন্ড বা বৃষ্টি হচ্ছিল, আর দ্বিতীয় সেন্টেন্স হলো আই কুড নট লিভ মাই রুম, অর্থাৎ আমরা শুধুমাত্র অ্যান্ডটা তুলে দিয়ে দুটো সেন্টেন্সে পরিণত করেছি। বিতে আছে হি থট দ্যাট হি কুড উইন দ্য রেস, সে ভেবেছিল যে সে দৌড় প্রতিযোগিতায় বা রেসে জিততে পারে। তাহলে এখানেও দুটো ব্যাপার হয়েছিল, একটা হচ্ছে সে ভেবেছিল, কি ভেবেছিল, যে সে প্রতিযোগিতায় জিততে পারবে। তাহলে আমরা প্রথমে ভেঙেছি এইভাবে, হি কুড উইন দ্য রেস, সে দৌড় প্রতিযোগিতায় জিততে পারে। হি থট ইট, সে এটা ভেবেছিল। তারপরে 3 হ্যাভিং বিন ইনফর্মড অফ দ্য ট্রাবল দ্য প্রিন্সিপাল লেফট ফর হোম, সমস্যার খবর পেয়ে প্রিন্সিপাল বা অধ্যক্ষ বাড়ির দিকে রওনা দেন। হ্যাভিং বিন ইনফর্মড অর্থাৎ তাকে খবরটা দেওয়া হয়েছিল। কিসের খবর দেওয়া হয়েছিল? অফ দ্য ট্রাবল, সমস্যার খবর। সেই সমস্যার খবর পেয়ে দ্য প্রিন্সিপাল লেফট ফর হোম বা অধ্যক্ষ বাড়ির দিকে রওনা দেন। তাহলে দুটো ঘটনা ঘটেছিল। প্রথমে প্রিন্সিপালকে ট্রাবল বা সমস্যার খবর দেওয়া হয়েছিল, আর তার ফলশ্রুতি হিসেবে তারপরে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তাহলে আমরা এইভাবে দুটো সেন্টেন্সকে ভেঙেছি। দ্য প্রিন্সিপাল হ্যাড বিন ইনফর্মড অফ দ্য ট্রাবল বা অধ্যক্ষকে সমস্যার ব্যাপারে খবর দেওয়া হয়। হি লেফট ফর হোম, তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ডিএরটা নাসির হু ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম স্কোর্ড এ সেঞ্চুরি, নাসির যে দলের ক্যাপ্টেন ছিল 100 রান করেছিল। সেঞ্চুরি মানে 100 রান। তাহলে এখানে দুটো ঘটনা ঘটছে। একটা হচ্ছে মানে দুটো ব্যাপারের কথা আমরা জানতে পারছি। একটা হচ্ছে নাসির টিমের ক্যাপ্টেন ছিল, আর একটা হচ্ছে সে 100 রান করেছিল বা সেঞ্চুরি করেছিল। তাহলে আমরা সেইভাবেই সেন্টেন্সটাকে স্প্লিট করছি। নাসির ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম, হি স্কোর্ড আ সেঞ্চুরি। তাহলে প্রথম সেন্টেন্স আমরা করলাম নাসির ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম, এবং দ্বিতীয় সেন্টেন্স করলাম হি স্কোর্ড আ সেঞ্চুরি। এরপর আমরা চলে যাব পেজ নাম্বার 30-তে, যেখানে আছে রাইটিং অ্যাক্টিভিটিস। এক্সারসাইজ 15 আমরা করব। লেখা আছে রাইট আ বায়োগ্রাফি অফ মৌলানা আবুল কালাম আজাদ উইদিন 100 ওয়ার্ডস বেসড অন দ্য হিন্টস গিভেন বিলো। আমাদের মৌলানা আবুল কালাম আজাদের একটা বায়োগ্রাফি বা জীবনী লিখতে বলা হচ্ছে 100 শব্দের মধ্যে, আর নিচের হিন্টগুলো ব্যবহার করতে বলা হয়েছে। তাহলে আগে আমরা হিন্টগুলো পড়ে নিই।
বর্ন অন 11 নভেম্বর 1888, তিনি 1888 খ্রিস্টাব্দের 11ই নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন। কম্পোজড পোয়েট্রি ইন উর্দু, তিনি উর্দুতে কবিতা লিখেছিলেন। ওয়ার্কড অ্যাজ দ্য জার্নালিস্ট, প্রোটেস্টেড অ্যাগেনস্ট ব্রিটিশ রাজ, তিনি একজন জার্নালিস্ট বা সাংবাদিক হিসেবে কাজ করেছেন। প্রোটেস্টেড অ্যাগেনস্ট ব্রিটিশ রাজ মানে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেছেন বা প্রতিবাদ করেছেন। এনথুজিয়াস্টিক সাপোর্টার অফ গান্ধীজিজ আইডিয়াজ, গান্ধীজির যে ধ্যান ধারণা তার তিনি ভীষণ উৎসাহী সমর্থক ছিলেন। রোট মেনি বুকস, প্রচুর বই লিখেছেন, লাইক ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ঘুবার এ খাতির এটসেট্রা। তিনি যে বইগুলো লিখেছেন তার একটার নাম ইন্ডিয়া উইন্স ফ্রিডম আর একটার নাম ঘুবার এ খাতির ইত্যাদি। ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, তিনি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। বার্থডে সেলিব্রেটেড অ্যাজ ন্যাশনাল এডুকেশন ডে, তার জন্মদিনকে জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়। ডায়েড অন 22 ফেব্রুয়ারি 1958, তিনি 22 ফেব্রুয়ারি 1958 খ্রিস্টাব্দে প্রয়াত হন। তাহলে আমরা যে প্যারাগ্রাফটা লিখব সেটা কিন্তু আমাদের 100 শব্দের মধ্যে লিখতে হবে, এটা খেয়াল রাখতে হবে। সেই জন্য খুব বেশি অতিরিক্ত কথা লেখার কোনো জায়গা নেই। আমরা আমাদের প্যারাগ্রাফ শুরু করেছি, আমরা তার একটা হেডিং দিয়েছি। যেহেতু এটা মৌলানা আবুল কালাম আজাদের বায়োগ্রাফি লিখতে বলা হয়েছে, তাই আমরা হেডিংয়েও লিখেছি মৌলানা আবুল কালাম আজাদ। তারপরে আমরা শুরু করছি। মৌলানা আবুল কালাম আজাদ, born on November 11th, 1888, was a prominent Indian scholar, poet and freedom fighter. মৌলানা আবুল কালাম আজাদ, যিনি 1888 খ্রিস্টাব্দের 11ই নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন, ছিলেন একজন বিখ্যাত ভারতীয় পণ্ডিত, পোয়েট মানে কবি, অ্যান্ড ফ্রিডম ফাইটার মানে স্বাধীনতা সংগ্রামী। হি এক্সেলড ইন উর্দু পোয়েট্রি অ্যান্ড জার্নালিজম, তিনি উর্দু কবিতা এবং সাংবাদিকতার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করেছিলেন। ফিয়ার্সলি অপোজিং ব্রিটিশ রুল, ফিয়ার্সলি অপোজিং, ফিয়ার্সলি মানে ভীষণভাবে, অপোজিং মানে তিনি বিরুদ্ধাচারণ করেছিলেন। কিসের বিরুদ্ধাচারণ করেছিলেন? ব্রিটিশ রুলের বা ব্রিটিশ শাসনের। আ স্টন সাপোর্টার অফ গান্ধীজ প্রিন্সিপালস, তিনি একজন কঠোর সমর্থক ছিলেন গান্ধীজির প্রিন্সিপাল বা গান্ধীজির যে চিন্তাধারা তার। হি প্লেড আ ক্রুশিয়াল রোল ইন ইন্ডিয়াজ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে তিনি একটা ক্রুশিয়াল রোল বা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আজাদ অথার্ড ইনফ্লুয়েন্সিয়াল বুকস লাইক ইন্ডিয়া উইন্স ফ্রিডম অ্যান্ড ঘুবার এ খাতির, তিনি বিভিন্ন প্রভাবশালী বই, ইনফ্লুয়েন্সিয়াল বুক যেমন ইন্ডিয়া উইন্স ফ্রিডম অ্যান্ড ঘুবার এ খাতির তিনি লিখেছিলেন। পোস্ট ইন্ডিপেন্ডেন্স, পোস্ট মানে পরে, অর্থাৎ স্বাধীনতার পরে, পোস্ট ইন্ডিপেন্ডেন্স। হি সার্ভড অ্যাজ ইন্ডিয়াজ ফার্স্ট এডুকেশন মিনিস্টার, তিনি ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী হিসেবে কাজ করেছিলেন। হিজ বার্থডে ইজ সেলিব্রেটেড অ্যাজ ন্যাশনাল এডুকেশন ডে, তার জন্মদিনকে জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়। হি ডায়েড অন ফেব্রুয়ারি 22, 1958, তিনি 22 ফেব্রুয়ারি 1958 খ্রিস্টাব্দে প্রয়াত হন। তাহলে এই হলো আমাদের প্রথম রাইটিং অ্যাক্টিভিটি, যেটাতে আমরা মৌলানা আবুল কালাম আজাদের বায়োগ্রাফি লিখেছি। বারবার বলছি, আমাদের শব্দ সংখ্যাটা কিন্তু সীমিত, 100 শব্দের মধ্যে লিখতে বলা হয়েছে। সেই জন্য আমরা যথাসম্ভব সংক্ষিপ্তভাবে 100টা শব্দের মধ্যেই মৌলানা আবুল কালাম আজাদের এই বায়োগ্রাফিটা হিন্টগুলো ব্যবহার করে লিখেছি। এইবার আমরা করব এক্সারসাইজ 16। এক্সারসাইজ 16 একটা প্রসেসিং দেওয়া হয়েছে, দেখি কীরকম রাইটিং দেওয়া হয়েছে। আগে আমরা ইনস্ট্রাকশনটা পড়ে নিই। ইউজ দ্য ফলোয়িং ফ্লোচার্ট টু রাইট আ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ আ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড। নিচের ফ্লোচার্টটা ব্যবহার করে আমাদের 100 শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। কিসের ওপর? কেমন করে একটা বিল্ডিং তৈরি হয় বা কনস্ট্রাক্টেড হয়। তাহলে আমরা আগে আমাদের ফ্লোচার্টটা পড়ে নিই, কী লেখা আছে হিন্টগুলো আগে দেখে নিই। ড্রয়িং এ প্ল্যান অফ দ্য বিল্ডিং বাই দ্য আর্কিটেক্ট, আর্কিটেক্ট বা স্থপতির দ্বারা সেই বিল্ডিংয়ের একটা প্ল্যান বা পরিকল্পনা আঁকা হয়। গেটিং দ্য প্ল্যান স্যাংশনড বাই দ্য কর্পোরেশন অর মিউনিসিপ্যাল অথরিটিস, সেই প্ল্যানটাকে স্যাংশন করাতে হয় বা অনুমোদন করাতে হয় কাকে দিয়ে? কর্পোরেশন বা মিউনিসিপ্যাল অথরিটিকে দিয়ে। এনগেজিং মেসন্স অ্যান্ড লেবারার্স, মেসন্স মানে রাজমিস্ত্রি এবং লেবারার্স মানে শ্রমিক, তাদেরকে কাজে লাগানো হয়। স্টার্টিং দ্য কনস্ট্রাকশন উইথ ব্রিক্স, সিমেন্ট অ্যান্ড স্যান্ড, সেই কনস্ট্রাকশন বা গঠনের কাজ শুরু হয় কী দিয়ে? ব্রিক্স মানে হচ্ছে ইট, সিমেন্ট এবং স্যান্ড বা বালি দিয়ে। ফিটিং ডোরস অ্যান্ড উইন্ডোজ, দরজা এবং জানালা লাগানো হয়। প্লাস্টারিং অফ ওয়ালস, দেওয়ালে প্লাস্টার করা হয়। ওয়্যারিং
মানে ইলেকট্রিক্যাল যত তার সেগুলো লাগানো হয়, ইলেকট্রিক অ্যান্ড ওয়াটার কানেকশানস, তারপরে ইলেকট্রিক বা বিদ্যুৎ এবং জলের কানেকশান বা লাইন দেওয়া হয়, পেন্টিং রং করা হয়, বিল্ডিং কমপ্লিটেড, বিল্ডিং বানানো শেষ, ফিট ফর লিভিং, এবার এটা বসবাসের উপযুক্ত। তাহলে এই পয়েন্টগুলো ব্যবহার করে আমরা একটা প্যারাগ্রাফ লিখব 100 শব্দের মধ্যে, হাউ আ বিল্ডিং ইজ মেড বা হাউ আ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড। তাহলে আমরা এইরকমই একটা হেডিং দিয়েছি, হাউ আ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড। আমরা লিখেছি, দ্য কনস্ট্রাকশন অফ আ বিল্ডিং বিগিনস উইথ অ্যান আর্কিটেক্টস ডিটেলড প্ল্যান। একটা বাড়ির কনস্ট্রাকশন শুরু হয় স্থপতির বিস্তারিত প্ল্যানের মাধ্যমে বা পরিকল্পনার মাধ্যমে, উইচ ইজ দেন অ্যাপ্রুভড বাই দ্য কর্পোরেশন অর মিউনিসিপ্যাল অথরিটিজ, যেটা কিনা তারপর মিউনিসিপ্যাল অথরিটি বা কর্পোরেশনের দ্বারা অ্যাপ্রুভড বা অনুমোদিত হয়। স্কিল্ড মেসন্স অ্যান্ড লেবারার্স আর এনগেজড, দক্ষ রাজমিস্ত্রি এবং শ্রমিকদের কাজে লাগানো হয়। অ্যান্ড দ্য ফিজিক্যাল কনস্ট্রাকশন কমেন্সেস, এবং বাড়ি তৈরির কাজ বা ফিজিক্যাল কনস্ট্রাকশন কমেন্সেস বা শুরু হয় ইউজিং ব্রিক্স, কি ব্যবহার করে, ইট, সিমেন্ট অ্যান্ড স্যান্ড বা বালি। ফলোয়িং দ্য স্ট্রাকচারাল ফেজ, এই কাঠামোগত বা স্ট্রাকচারাল ফেজ বা পর্যায়, এই কাঠামোগত পর্যায়ের পরে কি হয়, ডোরস অ্যান্ড উইন্ডোজ আর ফিটেড, দরজা এবং জানালা লাগানো হয়। ওয়ালস আর দেন প্লাস্টার্ড, তারপরে দেওয়ালে প্লাস্টার করা হয়। অ্যান্ড এসেনশিয়াল সার্ভিসেস লাইক ইলেকট্রিক্যাল ওয়্যারিং অ্যান্ড ওয়াটার কানেকশনস আর ইনস্টলড, এবং এসেনশিয়াল সার্ভিস বা অপরিহার্য যে সার্ভিসগুলো, যেমন ইলেকট্রিক্যাল ওয়্যারিং বা ইলেকট্রিকের তার লাগানো এবং জলের কানেকশান বা জলের সংযোগ, সেটা ইনস্টল করা হয় বা সেটা লাগানো হয়। ফাইনালি শেষ পর্যন্ত দ্য বিল্ডিং ইজ পেন্টেড, বিল্ডিংটাকে রং করা হয়। মার্কিং ইজ কমপ্লিশন অ্যান্ড মেকিং ইট ফিট ফর অকুপেন্সি, রঙের মাধ্যমে বিল্ডিং তৈরির কাজ কমপ্লিশন বা শেষ পর্যায়ে পৌঁছে যায়। মেকিং ইট ফিট ফর অকুপেন্সি, যেটা এটাকে তৈরি করে অকুপেন্সি বা বসবাসের যোগ্য হিসেবে। তাহলে আমরা পুরোটা আরেকবার পড়ে নিই। হাউ আ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড, দ্য কনস্ট্রাকশন অফ আ বিল্ডিং বিগিনস উইথ অ্যান আর্কিটেক্টস ডিটেলড প্ল্যান which is then approved by the corporation or municipal authorities. Skilled masons and laborers are engaged and the physical construction commences using bricks, cement and sand. Following the structural phase, doors and windows are fitted, walls are then plastered and essential services like electrical wiring and water connections are installed. Finally, the building is painted, মার্কিং ইটস কমপ্লিশন অ্যান্ড মেকিং ইট ফিট ফর অকুপেন্সি। তাহলে আমরা যে প্রসেসিংটা করলাম বা যে প্যারাগ্রাফটা লিখলাম, সেইটাতে আমরা কিন্তু যে হিন্টগুলো দেওয়া হয়েছে সেইগুলোই একদম ইউজ করেছি খুব ভালোভাবে। কিন্তু ইউজ করতে গিয়ে আমরা একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের নিজেদের মতন করে দু একটা শব্দ যেন আমরা এখানে যোগ করতে পারি। মানে শুধুমাত্র দেন, আফটার দ্যাট, দেয়ার আফটার, নেক্সট, এইগুলো বলে বলে লাইনগুলো শুধুমাত্র জুড়ে দিলেই হবে না, একটুখানি যাতে নিজের মতো করে আমরা লিখেছি সেইটা দেখাতে পারি এমন করে লিখতে হবে। আর 100 শব্দের মধ্যে যেন প্যারাগ্রাফটা শেষ হয় সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা পড়ে নিলাম দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। আমরা তার সমস্ত অ্যাক্টিভিটিস এক্সারসাইজ সলভ করেছি। এখানে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, গ্রামার পোর্শানে আমাদের অনেকখানি অংশ কভার করেছে কোনটা, জয়েনিং অফ সেন্টেন্সেস, অর্থাৎ দুটো সেন্টেন্সকে কি করে জয়েন করতে হবে এবং কি করে একটা সেন্টেন্সকে স্প্লিট করতে হবে বা ভেঙে দুটো সেন্টেন্সে পরিণত করতে হবে, সেই জাতীয় এক্সারসাইজ আমরা অনেকগুলোই করলাম। যদি তোমরা মনে করো যে জয়েনিং আলাদা করে শেখাতে হবে, অথবা কোনো সেন্টেন্স কেন কম্পাউন্ড সেন্টেন্স, কেন তাকে কমপ্লেক্স সেন্টেন্স বা সিম্পল সেন্টেন্স বলা হচ্ছে, বা কনজাংশন কত প্রকারের হয়, কেমন করে আমরা এগুলো দুটো সেন্টেন্সকে জয়েনিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, তাহলে সেই বিষয়ে আমি আরও একটা আলাদা করে ভিডিও করব, যাতে করে এই গ্রামারের এই পোর্শনগুলো বুঝতে তোমাদের কোনো রকম অসুবিধে না হয়। তাহলে আমরা একটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছি, প্রায় প্রতিটা লেসনের শেষেই আমাদের একটা করে প্রসেসিংয়ের প্যারাগ্রাফ থাকছে। তাই প্রসেসিং লেখা অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করো। আর নর্মালি প্যারাগ্রাফ রাইটিংয়ের সময় আমরা চেষ্টা করব যতখানি সম্ভব বাহুল্য বর্জন করে, অর্থাৎ বাজে কথা, অপ্রয়োজনীয় অলংকার, এইগুলো বাদ দিয়ে যতগুলো ওয়ার্ডের মধ্যে আমাদের লিখতে বলা হচ্ছে, অর্থাৎ যত ওয়ার্ড লিমিট বেঁধে দেওয়া হচ্ছে তার মধ্যেই যেন আমরা প্যারাগ্রাফটা শেষ করতে পারি। তাহলে আমরা আজকে লেসন 3 শেষ করে ফেললাম। যদি তোমাদের মনে হয় যে পাসিং অ্যাওয়ে অফ বাপু পড়ে তোমাদের উপকার হয়েছে, তোমাদের লাভ হয়েছে, তোমরা বুঝতে পেরেছো এবং অ্যাক্টিভিটি সলভ করতে সুবিধে হয়েছে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক করো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে এইরকম ভিডিও আমি যখন পরে আরও আপলোড করব সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুদের যাতে হেল্প হয় তাই জন্য বন্ধুদের সাথেও কিন্তু আমার এই চ্যানেলের লিঙ্কটা অবশ্যই শেয়ার করো। তাহলে
ভালো থেকো। এরপরে আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।